সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় তরুণরা কাদের ভোট দেবে, তরুণরা কাদেরকে ভোট দেবে, এই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এম.এ. রশিদ, অধ্যাপক ও সিনিয়র রিসার্চ ফেলো, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আরও একজন ডাক্তার আছেন, ডাক্তার জাহিদুল বারী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন অশোক ধর, সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বদেশ বিচিত্রা। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। ভিন্ন ভিন্ন সেক্টরের মানুষ, দুজন ফিজিশিয়ান আছেন, এটা আমাদের জন্য সবচেয়ে আলোচনার বিষয়, যে কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা পাবো। তরুণরা কাদের ভোট দিবে? এম.এ. রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু তরুণদেরকে লেখাপড়া করান, তরুণদের ভাবনা আপনি আমাদের চেয়ে বেশি জানেন, কারণ তরুণদের সাথেই আপনাকে থাকতে হয়। তরুণদের ভাবনা আপনি জানেন, তরুণরা আসলে কাদেরকে ভোট দেবে? আর ভোট যেহেতু ভোট দিতে হবে, নির্বাচন আসন্ন, নির্বাচনের প্রস্তুতিও রাজনৈতিক দল এবং সরকার পক্ষ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা তরুণরা কাকে ভোট দিবে, তরুণদের কীরকমের ডিসিশন হবে, আমরা 5ই আগস্টের বিপ্লবে তরুণদের সাথেই ছিলাম, মাঠে দেখেছি, কাছ থেকে তরুণদের চাওয়াটা দেখেছি। স্পেশালি যারা জেনজি, যারা 97 থেকে 2012 সালে যাদের জন্ম, যারা স্মার্টফোন দেখে বড় হয়েছে এই ফেসবুকের যুগে। তো আমি প্রথমে একটা জরিপ দিয়ে কাকে ভোট দিবে আমি নিউট্রাল দৃষ্টিতে বলার চেষ্টা করব। আপনারা জানেন যে 2025 সালে জুলাই মাসে ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট, রিসার্চ সেন্টার, তারা 64টা জেলায় 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত একটা জরিপ করেছিল এবং তাদের এই জরিপে প্রায় 10,000 কন্ট্রিবিউশন করেছিল এবং পুরুষ এবং মহিলা উভয় সাইডই ছিল, 47% এবং 52% এরকম। তো ওনাদের জরিপে দেখা গেছে যে ভোটের ব্যাপার যখন এসেছে তখন জুলাই মাসের এই সার্ভেতে যে তারা দেখলো যে 9% বিএনপি ভোট পাবে এবং 12% জামাত ইসলামী পাবে এবং অন্যান্য দল তো আর খুবই মাইক্রো লেভেলে। তো এর পরবর্তীতে আমরা যখন সেপ্টেম্বর মাস দেখলাম, আসলো ডাকসু নির্বাচন, জেনজিদের প্রতিযোগিতা, এবং আমরা দেখলাম রাকসু নির্বাচন রাজশাহীতে, আমরা দেখলাম চাকসু নির্বাচন, আমরা দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নির্বাচন। তার মানে পুরো বাংলাদেশ কাভার করে এরকম জেনজি শ্রেণী তারা ভোটে অংশগ্রহণ করলো এবং আমরা দেখলাম জামাতের অঙ্গ সংগঠন শিবির ভূমিধস বিজয় পায় এবং সবগুলা ইউনিভার্সিটিতেই অকল্পনীয়ভাবে এই বিজয়টা আমরা দেখলাম এবং অলমোস্ট সব সিটেই তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সব এই বিশ্ববিদ্যালয়। আজকে যেহেতু আমাদের প্রসঙ্গ হইল জেনজি বা তরুণরা কাকে ভোট দিবে, তো আমার শিক্ষক হিসাবে প্রথম বিশ্ববিদ্যালয়গুলোতে আমি যদি চোখ দিই তাহলে আমি এটাই বলবো যে ছাত্ররা রায় দিয়েছে এবং আমরা দেখেছি যে এই নিরঙ্কুশ বিজয় পরবর্তীতে মূল জাতীয় নির্বাচনের সমীকরণ আমি মনে করি যে মানুষের অভাবনীয় পরিবর্তন হবে। কারণ এখানে জরিপে একটা ইম্পর্টেন্ট অংশ ছিল যে 48% কোনো ভোট দেয়নি, যে কারণে 9% আর 12% যথাক্রমে বিএনপি আর জামাতের সমর্থন থাকলেও কিন্তু জুলাই মাসে দেখা গেল যে তারা কাকে রায় দিবে। তো দেখা গেছে যে জেনজিরাই মূলত তখন বলেনি যে আমরা কাকে ভোট দেব ব্র্যাক ইউনিভার্সিটির বা জরিপে পর্যবেক্ষণ বা গবেষণা। তাহলে এখানে তরুণদের কথা যদি আসি তাহলে আমরা অবশ্যই ইম্প্যাক্টটা দেখবো। একজন তরুণ আছেন আমাদের সাথে, ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছ থেকে আপনার সমসাময়িক মানুষের ভাবনা বুঝি। আপনার কি তরুণ বলায় কি অখুশি? না, আমি ইউথ লিডারশিপ ইন্টারন্যাশনালি কাজ করি, সুতরাং তরুণদের নিয়ে কাজ করি। অবশ্যই তরুণ। জি, যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচকদের সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আপনার আলোচনার বিষয় তরুণরা কাকে ভোট দিবে। দেখুন, বাংলাদেশে যদি মোটা দাগে 2009 আমি ফেয়ার ইলেকশন ধরি,
9 সালের পর থেকে 25 সাল যে 16-17 বছর বাংলাদেশ একটি ইলেকশনবিহীন যে সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছিল ফেসিবাদে কায়েম করেছিল, এবং সেখানে যার বয়স তখন 18 বছর ছিল, তার মানে তার বয়স এখন 35+। তো এই 35-এর নিচে বাংলাদেশে কেউ কখনো সুষ্ঠু ভোট দিতে পারে না। আমার বয়সে আমি 2টি ভোট পেয়েছি জাতীয় নির্বাচন, আমি কখনো ভোট কেন্দ্রে যেতে পারিনি। তো এই মুহূর্তে বাংলাদেশে 18 থেকে 29 বয়সী প্রায় অলমোস্ট 3 কোটি ভোটার রয়েছে, 12 কোটি 40 লাখের মধ্যে। 18 থেকে 33 বছর বয়স 3 কোটি 85 লক্ষ ভোটার রয়েছে। ইন্টারন্যাশনাল ইয়ুথ যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে 18 থেকে 35 হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ শ্রেণী। সে জায়গায় প্রায় 4 থেকে 4.5 কোটি ভোটার রয়েছেন, এবং ডেফিনেটলি এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। তো স্যার আসলে যেটা বলার চেষ্টা করতেছিলেন, স্যারের কথাটা একটু ধরি, স্যার যেটা বলার চেষ্টা করতেছিলেন যে ছাত্র সংসদগুলোতে শিবিরের ভূমিধস বিজয় এবং সেটার র্যাশ রেখে হয়তো তারা আবার সব জাতীয় নির্বাচনে একই ক্যাটাগরি, একই মার্কা, একই প্রতীক, একই আদর্শে তারা ভোট দেবে এবং একটা ভূমিধস বিজয় হবে। আমি এটা আসলে আংশিক একমত, আংশিক দ্বিমত। একটু ব্যাখ্যা করি। ধরুন বাংলাদেশের ইলেকশনগুলোতে, জাতীয় ইলেকশনে ডাকসু কিংবা ছাত্র সংসদের ইলেকশনের ডেফিনেট একটা ফ্যাক্টর রয়েছে, একটা পজিটিভ ফ্যাক্টর রয়েছে, নেগেটিভ ফ্যাক্টর রয়েছে। বাংলাদেশের ইতিহাসে সাফল্য যদি আপনি দেখেন, আমি যদি 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে যারা ভূমিধস বিজয় অর্জন করেছিল এবং যারা ডাকসুতে একক সাফল্য অর্জন করেছিল তারা পরবর্তী সময় জাতীয় নির্বাচন ভালো করেছিল, আমি যদি বিএনপি প্যানেলের কথাই বলি। আবার বিপরীত চিত্র যদি আপনি দেখেন, সেখানে বাংলাদেশের ছাত্র সংসদ ইলেকশনগুলোতে জাসদ কিংবা বামধারা রাজনীতিগুলা তারা আবার মূল পলিটিক্সে কখনো তারা সেভাবে 72 সালের পরে তারা বিজয়ী হয়েছিল অনেকবার, অনেক জায়গায় 83 পর্যন্ত, কিন্তু তারা মূল রাজনীতি হিসেবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেনি। আমি একটা সিম্পল উদাহরণ আপনাকে দিই। ধরুন জনাব মাহমুদুর রহমান মান্না, যিনি এখন বর্তমান নাগরিক ঐক্যের সভাপতি, তিনি 2বার তিনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বিপি ইলেকশনে বিজয়ী লাভ করেছেন, একবার চাকসুতে সাধারণ সম্পাদক ইলেকশন করেছেন। মজার বিষয় হচ্ছে কি, উনি ডাকসুতে যাকে পরাজিত করেছেন তিনি হচ্ছে পতিত আওয়ামী লীগের ফেসিবাদের ওবায়দুল কাদের, যিনি সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু এই মাহমুদুর রহমান মান্না তিনি কোনোদিনও একজন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেননি, ইভেন তিনি একবার জামানতও হারিয়ে ফেলেছিলেন। তো সুতরাং এগুলা কনস্পাইরেসি থিওরি, এগুলা স্পেকুলেশন অনেক কিছু থাকতে পারে। আরেকটা জিনিস উনি বলছেন যে জরিপের বিষয়টা, জরিপ ডেফিনেটলি একটা মানুষের মনস্তাত্ত্বিক জগতে একটা ধোলা দেয়, কিন্তু জরিপে আসলে আলটিমেট রেজাল্ট না। পৃথিবীতে অনেক দেশে আমেরিকার প্রেসিডেন্টের জরিপে সবসময় মেলে না। আমরা হিলারি ক্লিন্টনের কথা যদি বলি সাম্প্রতিক সময়, তো সেই জায়গা থেকে জরিপের ব্যাপারটা হচ্ছে কি, জরিপ আপনি কতটুকু আরবান পিপল নিয়েছেন, কতটুকু আপনার এটা ম্যাথোলজিক্যালি কী পরিমাণ নিয়েছেন, কতটুকু রুরাল পিপল নিয়েছেন, কোন ক্যাটাগরিকে সিলেক্ট করেছেন, বায়াসনেস ছিল কি না, এর পিছনে কারা অর্থায়ন করেছে, তাদের কোনো স্বার্থ ছিল কি না, এই জিনিসগুলো বিবেচনা নেওয়া দরকার। যদিও জরিপ একটা মানুষের মনস্তাত্ত্বিক দিক ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবার এসে আপনার প্রসঙ্গে তরুণরা কাকে ভোট দেবে। ধরুন বাংলাদেশ শুধু না, পৃথিবীতে এখন একটা গণজোয়ার উঠতেছে জেনজি রেভলিউশন, কিন্তু তাদের ব্যাপারে একটা বদনামও রয়েছে। জেনজির আসলে শুধু সরকার নামে তোস্তাদ, কিন্তু দেশ গঠন করবে তারা ফেলার হচ্ছে, অনেক দেশে আমরা দেখেছি। তো সে জায়গা থেকে তাদের আসলে দেশ যে পুনর্গঠনের যে কাঠামো আমাদের চলছে গত 1 বছর থেকে, যে সংস্কার কমিশনগুলো, আপনি দেখুন আমাদের সংস্কার কমিশনের ঐক্যমত্য লাস্ট পর্যায়ে এসে কিন্তু আমরা এখনও ফাইনাল ডিসিশন আমরা আসতে পারিনি। আর এই মুহূর্তে যদি আপনি এই জেনজির মনস্তাত্ত্বিক যদি আরেকটু ফরেন্সিক অ্যানালাইসিস দিকে যান, তাহলে দেখবেন আপনি সে জায়গা থেকে তারা কাদেরকে ভোট দেবে। এখন দেখুন জেনজিরা যেটা বলছে যে জেনজিরা হচ্ছে মোবাইল ফোন 5G জেনারেশন, তাদের আসলে মনস্তাত্ত্বিক দিক কিন্তু ধরেন ওই সে আদর্শিক রাজনীতিটা তাদেরকে খুব বেশি দোলা দেয় না, এটা হচ্ছে আমার পারসেপশন। তার চেয়ে বড় কথা হচ্ছে তারা আসলে দেখে যে কে কাকে খুব বেশি বেনিফিশিয়ারি পলিটিক্স দিতে পারতেছে, যার কারণে এই বেনিফিশিয়ারি পলিটিক্সটাকে আমি শিবিরের যে রাজনীতিক প্রেক্ষাপটটা, যে মানে যা অর্গানমকে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে আমার খুব পছন্দ হয়। তার আদর্শিকে আমার সাথে দ্বিমত আছে, কিন্তু তার স্ট্রাকচারটা আমার খুব পছন্দ হয়। তারা আসলে সোশ্যাল ওয়েলফেয়ার রাজনীতিটা করতে চায় এবং তারা এই রাজনীতির ইনভেস্টমেন্টটা কিন্তু আজ থেকে না। এটা ধরেন হাসিনার ফেসিবাদের কারণে তারা যাদেরকে গুপ্ত রাজনীতি করতে হয়েছে, সেই গুপ্ত রাজনীতির আড়ালে তারা, পর্দার আড়ালে তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এটা আমাদের মেইন স্ট্রিম পলিটিশিয়ানরা বা মেইন স্ট্রিম পলিটিক্সের দলগুলোও সেটাকে ক্যালকুলেশন নিতে পারতেছে না। ধরুন তারা যে কোচিং সেন্টার দিয়ে যে, এবং শুধু তাই না, কোচিং সেন্টার যারা মানে চিকিৎসা, তাদের যে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো, তাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, শুধু তাই না, আপনি দেখেন শিবিরের যারা এখনকার যারা রাজনীতি আসতেছে অনেক দেখবেন যে তারা অনেক ব্যারিস্টার, তারা বিদেশে পিএইচডি করা, এবং এদের এই অর্থায়ন ফান্ডটা কিন্তু পলিটিক্যালি কালচার অ্যাডাপ্ট হয়েছে। আমাদের মূলধারা পলিটিক্স দলগুলা সেটা কখনো অ্যাডাপ্ট করতে পারেনি। তো আমার ধারণা তারা এখন এটার দিকে ঝুঁকবে। আরেকটি বিষয় দেখেন, এই যে জেনজি জেনারেশন, তারা নতুন তরুণরা কাদেরকে ভোট দেবে, সেক্ষেত্রে তাদের আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে কি তাদের কর্মসংস্থান কোন দিকে যাচ্ছে। এবারের ইলেকশনে সবচেয়ে বেশি ম্যানেজর ফ্যাক্টর হবে কর্মসংস্থান, কারণ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে এখন পর্যন্ত 54 বছর ইতিহাসে বাংলাদেশে সর্বোচ্চ বেশি বেকারের সংখ্যা এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 1 কোটির বেশি গ্রাজুয়েট বেকার রয়েছে, প্রতি 3 জনের 1জন বেকারের মধ্যে 1জন গ্রাজুয়েট বেকার। সুতরাং এই যে ইলেকশন যে আসতেছে, ইলেকশনের ম্যানিফেস্টোতে নির্বাচনী ইশতেহারে কারা নতুন কর্মসংস্থান নিয়ে কথা বলবে। বাংলাদেশে এই গত 1 বছরে 353টা গার্মেন্টস বন্ধ হয়েছে, বাংলাদেশে কোনো ফরেন এফডিআই আসেনি, বাংলাদেশে নতুন কর্মসংস্থান তৈরি হয়নি। তা আগামীতে যে নতুন কর্মসংস্থান যারা দেখাইতে পারবে
যারা স্কুল ক্যাম্পাসগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি দিতে পারবে, যারা নতুন নতুন, তারপরে আমাদের যে ফ্রিল্যান্সারদের জন্য যে পেপাল বা ইন্টারন্যাশনালি যে জিনিসগুলো আসতেছে না, তো সেগুলো যারা নতুন জট খুলতে পারবে এবং যারা নতুনত্ব রাজনীতির কথা বলছে, নতুন বন্দোবস্ত রাজনীতির কথা বলছে, তারা যে নতুন রাজনীতিটাকে কতটুকু প্রতিফলিত করতে পারছে, সেগুলোর উপরে আগামীতে আসলে অনেক। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে ডাক্তার জাহিদুল বারী। আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন যেটি এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হয়েছে, এনসিপির প্রতি এক ধরনের স্নেহভাবও আছে সরকারের। যখন বিএনপিকে বা জামায়াতে ইসলামীকে ডাকা হয় তখন এনসিপিকে ডাকা হয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়। এনসিপির ভাবনা কি? এনসিপি কি মনে করে যে তরুণরা কাদেরকে ভোট দেবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের পর্দায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা দেখছেন আজকের এই অনুষ্ঠানটা, সবাইকেই স্বাগত জানাচ্ছি। আসলে এনসিপির ভাবনায় ভোটটা হচ্ছে, ভোট নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই এনসিপির জন্ম নিয়ে, যে এনসিপি কিন্তু বিপ্লবের মাধ্যমে বেড়ে ওঠা একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে। যদিও এই যে জুলাই বিপ্লবে জামাত ইসলামী বা বিএনপি বা অরাজনৈতিক যারা সংগঠন পরিচালনা করেন অথবা সাধারণ জনগণ, ছাত্র জনতা, শ্রমিক জনতা, পেশাজীবী জনতা, সকলের একটা চমৎকার অংশগ্রহণ ছিল এই বিপ্লবে। কিন্তু বিপ্লব পরবর্তীতে বিপ্লবকে সমুন্নত রাখা, ধরে রাখা এবং বিপ্লবের আদলে ফ্যাসিবাদ বিরোধী নতুন রাষ্ট্র কাঠামো গঠনের জন্যই কিন্তু এনসিপির জন্ম হয়েছে। সেজন্য এনসিপির বিপ্লব বলা হয়, কেউ কেউ বিপ্লব বললেও কেউ কেউ কিন্তু গণ অভ্যুত্থান বলছেন। হ্যাঁ, আমরা এটা পরবর্তী বিপ্লবী সরকার হয়নি, আরেকটু ডিবেট যে গণ অভ্যুত্থান না বিপ্লব, সেটা নিয়ে কথা বলা যাবে। তো আমরা মধ্য কথা, আমরা প্রায় 18 বছরের যে গোলামের জিঞ্জিরার মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা গণমানুষের একটা আন্দোলনের স্রোতে আমরা তাদেরকে ভাসিয়ে তাদের দাদা বাড়ি, মামার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। এখন এই যে দিল্লিতে পাঠিয়ে দিলাম এবং এর মাধ্যমে যে নতুন রাজনৈতিক দল এনসিপির জন্ম হলো, তো সুতরাং এনসিপির দৃষ্টিতে ভোট কিন্তু তার এই বিপ্লব বা গণ অভ্যুত্থান অথবা হাসিনার ফ্যাসিজমকে দমন, হাসিনার ফ্যাসিজমের পতন, এটির তাৎপর্যের আলোকেই কিন্তু আমরা ভোটটাকে দেখছি যে তরুণরা কোথায় ভোট দিবে। কেননা তরুণরা কিন্তু এই যে জেনজি বা তাদের সাথে আমরা যারা ছিলাম সিনিয়ররা, এই যে বিপ্লবটা বা গণ অভ্যুত্থানটা তারা করেছেন বা আমরা করেছি, আমরা নেতৃত্ব দিয়েছি, এই জায়গায় কিন্তু আমাদের গ্রাউন্ডটা ছিল হাসিনার দীর্ঘদিনের ফ্যাসিজম এবং একটি প্রতিবেশী দেশের আধিপত্যবাদী মনোভাব, যেটা তারা হাসিনার মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে এক্সিকিউট করেছে। সুতরাং আমরা যেহেতু এই আন্দোলন এদেশের গণমানুষকে একত্রিত করে এই ফ্যাসিজমের বিদায় ঘটিয়েছে, সেহেতু আমরা বলবো যে আগামী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে জেনজি বলেন বা অন্যান্য ভোটাররা বলেন, তারা কিন্তু এই বিপ্লবী জনতা, এবং বিপ্লবী জনতা বলতে কিন্তু এখানে আমি শুধু এককভাবে এনসিপিকে বলছি না, বিপ্লবী রাজনৈতিক দল, মানে রাজনৈতিক দলগুলো আমি আগেও বলেছি, জামাত ইসলামী এবং বিএনপি তারা অংশগ্রহণ, যদিও বিএনপি মুখে বলে যে আমরা, ওই সময়ও তারা বলেছে, তাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা এটাতে সমর্থন দেই না, তবুও কিন্তু এই কথাও সত্য যে আমরা সমর্থন দিয়েছি, আমরা নিজেরা ফ্রন্টলাইনে অংশ নিয়েছি, আমাদের আমরা দেখেছি যে বিএনপির তৃণমূল পর্যায়ের হাজার হাজার মানুষ মাঠে ছিলেন এবং জামাত ইসলামী এই আন্দোলনটাকে এক্সিকিউট করেছে, এটাও সত্য। কিন্তু এই আন্দোলনের সূচনা কিন্তু জেনজি দিয়ে হয়েছে, এই আন্দোলনের সূচনা কিন্তু অধিকার বঞ্চিত ছাত্র জনতা বা তাদেরকে দিয়ে হয়েছে, তারাই পরবর্তীতে পেশাজীবী এবং শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করেছে। সুতরাং আমরা কিন্তু এখানে উনি বললেন ডাক্তার সাহেব যে চাকরির কথা আছে, বেকারত্বের কথা আছে, অর্থনীতির কথা আছে, এগুলি আমাদের দেশের খুবই কমন ইস্যুস। যদি এই মুহূর্তে একটা সার্কামস্ট্যান্সে কিন্তু, যেহেতু এটা আমরা মানে যদি দেশের জন্মলগ্ন থেকে একটা লেংথ চিন্তা করি, সবচেয়ে বড় লেংথ এই জায়গাটা 2025 সাল, তো সুতরাং এখানে বেকারত্ব সবচেয়ে বেশি থাকবে
যেটা আজ থেকে 10 বছর আগে যা ছিল এখন একটু বাড়বে, জনসংখ্যা বেড়েছে, কর্মসংস্থান কমেছে, এই সব মিলে এগুলি একটা ডেফিনেটলি একটা পয়েন্ট। তবে মূল 353টি গার্মেন্টসও বন্ধ হয়েছে। জি, অর্থনীতি অনেক ক্ষেত্রে, এবং এটি কিন্তু যে এখন হয়েছে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়েশন অফ দ্য ফ্যাসিজম অফ হাসিনা। এখানে ইকোনমিক যে একটা ফ্যাসিজম চলেছে, আমাদের অর্থনীতির উপর যে আমাদের প্রতিবেশী দেশের আধিপত্যবাদ চলেছে, তার কিন্তু একটা কন্টিনিউয়েশনে গার্মেন্টসগুলো বন্ধ হওয়া, শিল্প কারখানা বন্ধ হওয়া, এমনকি তার কন্টিনিউয়েশন হিসেবে আজকে শিক্ষকরা মাঠে থাকে তাদের দাবি আদায়ের জন্য, অনেক পেশাজীবীরা মাঠে থাকে। তো তাদেরকে এই দাবি কি অযৌক্তিক? না, মোটেও অযৌক্তিক না, এটা প্রাসঙ্গিক। কিন্তু আমি বলছি ভোটের মাঠে কিন্তু অবশ্যই বিপ্লবকে যারা ধারণ করছে এবং বিপ্লবকে ধারণ করে যারা বিগত 1 বছরের বেশি সময় ধরে যারা নতুন দেশ গঠনের স্বপ্ন দেখাচ্ছেন, যে রাজনৈতিক দলগুলো, জনগণ কিন্তু জেনজি বলেন আর যাই বলেন, তাদের এই স্বপ্ন দেখানোর প্রক্রিয়াকেই মূল্যায়ন করবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতেই তারা ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। অশোক ধর, ধন্যবাদ। কাকে ভোট দিবে? আজকের এই চ্যানেল আই কর্তৃপক্ষ আমাদেরকে এবং বিশেষ করে আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণ করার জন্য গোলটেবিল আলোচনায় আমার যারা আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তারিকুল ইসলাম মাসুম ভাই সহ এদের সাংবাদিক জগতের অন্যতম একজন তারিকুল ইসলাম মাসুম, তাকেও আমি ধন্যবাদ জানাই। তরুণরা কাকে ভোট দিবে, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্নবোধক বিষয়। এটা নির্বাচনের রেজাল্টের পরে সঠিক জিনিস বোঝা যাবে। প্রথম আমার আলোচক এদেশের, আমি আজকে তার সাথে পরিচয়, বিভিন্ন কবিতাও লেখেন, পরিচয় হয়েছে। সবচেয়ে উনি একজন ভাষা সৈনিকের সন্তান। প্রথম উনি বলেছেন, আসলে জাতীয় নির্বাচন আমারও জীবনে 1990 সালের গণ অভ্যুত্থানে আমি একজন রাজপথের সৈনিক ছিলাম। ফেনী আমার বাড়ি, ঢাকা মিছিল করিয়া চলে যায় আপনার এতে ফেনীতে, বহু ঘটনা আছে। যে কোনো গণ অভ্যুত্থান হইল তো আমূল এক পরিবর্তনের জনমানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণ অভ্যুত্থান তৈরি হয়, সেটা রাজনৈতিক দলের নেতৃত্বেই হয়। এবারের বিষয়টা একটু ভিন্ন ছিল, কিন্তু পিছনে যে রাজনৈতিক দলকে অস্বীকার করার কোনো পথ নাই, এটা কোনো পথ নেই। আমরা কেউ কেউ হয়তো বলি ওভার ইয়াতে কনফিডেন্সে বলি, বা কিছু কিছু সম্মুখ অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়। আমাদের এনসিপি নেতারা, আমাদের ছাত্র বন্ধুরা বলছেন তারা, কিন্তু পিছনে দীর্ঘ রাজনৈতিক শক্তি এখানে কাজ করেছে, এটা বাস্তব সত্য কথা। এটা বাস্তব সত্য। কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে সরকার পতনের আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, এক দফা দাবিতে চলে গিয়েছে। আমরা তো সাক্ষী, আমরা তো যে মানুষ এখন অনেক সাংবাদিকতা করলে যে সব কিছু জানা যায়। এখন একটা রিক্সাওয়ালা অনেক অনেক বুঝে জানে। তো গণ অভ্যুত্থানে পরিণত দীর্ঘ মানে পরিবর্তনের আশায় আমরা যে আমাদের ডাক্তার জাহিদুল বারী বললো যে দীর্ঘ যে ইয়াটা, ওই যে বিগত সরকারের যে ইয়াটা ফ্যাসিজমের বা অথবা যে কর্মসংস্থান তৈরি করতে না পারা নিশ্চিত, আসলে আমাদের দেশে গণতন্ত্রের রাষ্ট্রের যে ভিত, সে ভিতটা তৈরি হয় নাই। গণতন্ত্র রাষ্ট্রের মূল ভিত কি আমরা সবাই জানি, কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং নাগরিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা দেয় এইগুলাই। এবং কর্মসংস্থান না থাকলে বেকার ভাতা দিতে হবে। আমার একবার স্পষ্ট মনে আছে, আমার আগের দিনে 80 দশকের কথা বলি, আমাদের দেশের অনেক লোকে চিন্তা করতো যে গুলশান বাড়িধারা বনানী ধানমন্ডিতে বাড়ি করলে ওরা নিরাপদে আসে, কিন্তু এখন প্রমাণিত হলো ওখানে নিরাপদ না। রাষ্ট্র যদি নাগরিক নিরাপত্তা যদি না দিতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্রের যে মূল যে ভিতগুলা এগুলো যদি প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সব কিছুই অনিশ্চয়তা। যারা কোটি টাকা চিন্তা করতেছিল, তারা 100 কোটি টাকার মালিক হয়েছে, তারা আজকে কোথায়? দিল্লিতে। শুধু দিল্লিতে না, ইউরোপ কান্ট্রি, আমরা বলিতেছে ইউরোপ কান্ট্রি, শুধু আপনার দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে আপনার কম্বোডিয়ায়, সব জায়গায় আছে। এবং এই যে গণতান্ত্রিক ভিত যদি এই গণ অভ্যুত্থানের পরে আমাদের যে গণ অভ্যুত্থান আবার কিন্তু হঠাৎ করে 2-4-5 বছর পর হয় না। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের 90 সালে হয়েছে, তারপর 34 বছর পর আবার গণ অভ্যুত্থান হয়েছে। দীর্ঘ গণ অভ্যুত্থানের চাহিদাকে পূরণ না করতে পারার কারণে আবার সেই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। ওই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা আবার কিন্তু
বিতাড়িত হয়েছে। মূল কারণ হলো গণতন্ত্রের নামে সেখানে একটা বিশাল ধরনের লুটপাট তৈরি হয়েছে, মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে। ধন্যবাদ, আপনার কাছে সুতরাং যার কারণে আপনার এই যে তরুণরা কাকে ভোট দিবে, আচ্ছা আবার পরে বলি, আসবো আপনার কাছে। এম এ রশিদ, আপনি একটা জরিপ উপস্থাপন করেছিলেন, চমৎকার জরিপ। আসলে যেহেতু নির্বাচনের কথা চলে আসছে, নির্বাচনের প্রস্তুতিও সরকার নিয়েছে, নির্বাচন কমিশন নিয়েছে, রাজনৈতিক দলগুলো নিয়েছে, রাজনৈতিক দলগুলো জোট করছে, এই জোট, এই নির্বাচন, সার্বিক পরিস্থিতি কেমন দেখেন আপনি? আমি একটু পিছন থেকে আসি। আমাদের এখানে বিপ্লবী সরকার হবে নাকি এটা অভ্যুত্থান সরকার হয়েছে, এটা ডিবেট চলছে। আমি যেমনি বুঝি আর কি, আমাদের এটা হয়েছিল বিপ্লব, কিন্তু সরকার বিপ্লবী সরকার হয়নি। বিপ্লব হয় নাই। বিপ্লব এই সেন্স আমি একটু বলি, বিপ্লব এই সেন্সে হয়েছে যে তখন যে চলমান যে ত্রাসের রাজত্ব চলছিল, এই ফ্যাসিবাদের উত্থান বা ফ্যাসিবাদ বাংলাদেশকে স্বাধীনতা বিক্রি করে দিয়েছিল, বাংলাদেশকে ভারতের কলোনি বানানোর চেষ্টা করছিল, এবং আমরা বিভিন্ন চুক্তির মাধ্যমে সেটা প্রমাণ পেয়েছি। এবং বাংলাদেশে মানুষ ভুলে গেছে, উনি তো বলতেছিলেন যে উনি 2টা ভোট দিতে পারেননি, আমরাও দিতে পারিনি। তো ভোট কী জিনিস সেটা আসলে আমরা ভুলে গেছি। তো আমাদের ভোটের অধিকার নাগরিকদের প্রথম অধিকার মনে করি। তো এটা এই ফ্যাসিস্টরা কেড়ে নিয়েছিল, এবং জেএনজিরা আশা করেছিল, বা আমরা যখন কথা বলতাম 3 তারিখ 4 তারিখ বা তার আগে কোটা আন্দোলন, সবার একটা, আমি দেখেছি আগের প্রোগ্রামগুলোতেও, যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে এটা হয়তো কোনো বাইরের থেকে করেছে কেউ, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই যে এটা কোনো বাইরের থেকে হয়নি, এটা এই দেশের মানুষের আবাল বিদ্যা বনিতা জেএনজিরা নেতৃত্ব দিয়েছে, আর সব মানুষ সম্পৃক্ততা হয়েছিল। এবং আমি অবশ্যই এনসিপির যারা এগিয়ে এসেছিলেন তাদেরকে এই জাতি সবসময় স্মরণ রাখতে চায়, কারণ তারা আসলে আমাদের সাহসটা বাড়িয়ে দিয়েছিলেন। এবং হতে পারে তারা এখন ছোটো দল, কিন্তু একদিনেই একটা দল দাঁড়ায় না। আমি এনসিপির জন্য দোয়া করে আশা রাখি যে এনসিপি একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে, টেকনাফ হতে তেঁতুলিয়া পর্যন্ত। তারা যদি এই স্পিডটা বহন করতে পারে, ইন্ডিপেন্ডেন্সি স্পিডটা। আমি দেখেছি তরুণদের কাছে যে আমাদের পররাষ্ট্রনীতি যখন জামাই বউর আলোচনা চলছিল, এটা আমাদের তরুণরা এটা অ্যাকসেপ্ট করেনি। আমরা ক্লাসে দেখতাম যে খুব এটা নিয়ে হাসি তামাশা হইতো। ওই আগে যে গোপাল ভাঁড় মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী তথাকথিত, যে সে যখন স্বামী স্ত্রী বলতো, এটা আমাদের গায়ে লাগতো যে একটা রাষ্ট্রের সমতা অধিকার থাকবে, যে রাষ্ট্রের সাথে তার উইন উইন সিচুয়েশনে থাকবে। কিন্তু আমরা আগেই আমাদেরকে দুর্বল বানিয়ে ফেললাম, বা আমরা আগেই একটা রাষ্ট্রের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে আসলাম। আর স্বামী স্ত্রীর সম্পর্কে আমরা ফালানিকে দেখেছি, স্বামী স্ত্রীর সম্পর্কে আমরা আবরা ফারাদের মৃত্যু দেখেছি, স্বামী স্ত্রীর সম্পর্কে আমরা মুগ্ধ বা এই আবু সাইদের মতো তরুণদের জীবন দিতে দেখেছি। আমরা শুধু তাই দেখি, আমাদের দেশকে বিশ্বব্যাপী এই ফ্যাসিস্টরা জঙ্গি রাষ্ট্র হিসাবে তারা বাংলাদেশের সব বাহিনীকে নিয়োজিত করেছিল, যে তারা ধরে নিয়ে আসতো, নাটক তৈরি করতো, পত্রিকাগুলো লিখতো যে এখানে জঙ্গি পাওয়া গেছে, এবং আমরা এক পর্যায়ে দেখতাম তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে আমরা যখন বাইরে চলাফেরা করি, তাহলে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতো যে আমাদের দেশ কি তাহলে কি এরকম বোমা মারে, জঙ্গি রাষ্ট্র? কিন্তু এটা আমরা পরবর্তী দেখেছি, এটা পুরোপুরি ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার সেটা কায়েম করেছিল। আমি কেন ষড়যন্ত্র বলবো, আমরা দেখছি যে বিডিআর হত্যাকাণ্ডের প্রপার বিচার হয়নি, আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, আমরা ভোটে থাকি, এবং আমরা যদি ভোটে আসছি সব কিছু ভোটের উপর ইম্প্যাক্ট পড়বে। এটা বলার উদ্দেশ্য হলো এই যা আমি বলছি, জেএনজি দেখবে কোন রাজনৈতিক দল এগুলোর থেকে ঊর্ধ্বে চলে এসেছে। যারা যদি দেখে যে এই রাজনীতিবিদ, তারা দেখবে আমার সামনের লোকটা কি এগুলোর সাথে জড়িত, তাকে আমি ভোট দিব কি না। যদি দেখে যে হ্যাঁ তারা জড়িত, আমার মনে ধারণা তারা ভোট দিবে না বা ভোট থেকে বিরত থাকবে। জি, এই জন্য আমি জরিপে বলেছি 48% কেউ বলেই নেই যে আমরা কি করব। জি, ধন্যবাদ। ডক্টর রাকিব আল হাসান, জি, কাকে ভোট দেবে? আচ্ছা, আমি আগের আলোচনায় কিছু জরিপ বা অনেক বিষয় বলেছি, আমি আরেকটু যোগ করতে চাই। দেখুন, আসলে আমরা থিওরিটিক্যালি অনেক কথাই বলতে পারি যে ধরেন আমি অমুককে ভোট দিব, তোমাকে ভোট দিব, অমুককে ভোট দিব না, তোমাকে ভোট দিব না। কিন্তু আসলে আমি যদি একটা ইন জেনারেল প্রশ্ন করি, আমাদের কি সেই সিস্টেম আমরা চেঞ্জ করার জন্য অনেক কিছু করতেছি। আমরা এতগুলো ঐক্যমত কমিশন করলাম, 84টা সংস্কার প্রস্তাব, 7টা অঙ্গীকারনামা, কিন্তু আমাদের কালচার কি চেঞ্জ হয়েছে? মানে এই প্রশ্নের জবাব কি আমাকে কি দিতে পারবে কোনো পলিটিক্যাল? আপনি বলেন তো। চেঞ্জ তো হয়নি। এখন ধরুন একটু কি চেঞ্জ হয়নি? কিছুটা চেঞ্জ হয়েছে, এখন সেটার চেঞ্জের মানে প্যারামিটারটি কি? এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই। নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট কীরকম আচরণ করে, তখন তার সাথে কম্প্যারিজন করে বোঝা যাবে যে তখন সে কতটুকু চেঞ্জ হয়েছে। এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এখন তো ধরেন অনেক কিছু রেস্ট্রিকশন নাই, তাই না? কারণ আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই।
সুতরাং তার ধরপাকড় করতে হবে, মিডিয়ার প্রতি রেস্ট্রিকশন দিতে হবে, সেন্সরশিপ তৈরি করতে হবে, এই জাতীয় কোনো পায়তারা তার কিছু করতে হবে না। সেকেন্ড বিষয় হচ্ছে ধরুন আমাদের কিন্তু এখনও ধরেন মাইন্ডসেট আপে কিন্তু এটা রয়েছে, আমরা এটা স্বীকার করি আর না করি, আমাদের কিন্তু একটা প্রচলিত কথা আছে, ইভেন ডক্টর ইউনূস সাহেব কিন্তু বারবার বলেছেন যে টাকা দিয়ে ভোট দিকে না যায়, মনে আছে আপনার বিদেশে যে উনি কথাটা বলছিল। তা আমাদের মধ্যে কিন্তু এখনও কিন্তু সেই আমাদের ভোটের 3টা ফ্যাক্টর কিন্তু খুব ভালো কাজ করে। একটা হচ্ছে ধরেন 3M বলে এটাকে, ম্যানিপুলেশন, মাসেল অ্যান্ড হচ্ছে মানি। ধরলাম এবার ইলেকশনটা মোটা দাগে, আমি ধরে নিচ্ছি 95% মোটা দাগে এটা হচ্ছে কি ধরেন ফেয়ার ইলেকশনে হতে যাচ্ছে, ম্যানিপুলেশন সুযোগ থাকবে না, কিন্তু মানি এবং মাসেল কি কমে যাবে? আমার তো মনে হয় না। আপনি দেখুন আমি এনসিবির সাথে প্রতিদিন আমার এনসিবির আমি অনেক নেতা কর্মীকে টক শোতে পাই, গতকাল পাইছি, আজকে আমার এরপরও 2টা টক শো আছে, আর 2জনকে পাবো। তো ওরা একটা কথা বলে যে ভাই ইলেকশন করতে চাই কিন্তু আমার তো টাকা নাই, টাকা তার কাছে তার জনসমর্থন থাকতো, তার টাকা কেন লাগবে তার? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আলটিমেটলি সেই পুরাতন সিস্টেমের মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু দিনে দিনে শেষ হবে না। ধরেন আপনি সিস্টেম আপনি রাতারাতি চেঞ্জ করতে পারেন, আপনি সংবিধানের এক কাগজের কলমের ফোর দিয়ে অনেকটা চেঞ্জ করে ফেলতে পারেন কলমের ফোর দিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সিস্টেম, উনি একজন শিক্ষক মানুষ, সিস্টেম কালচার হচ্ছে ধরেন একটা মানে ডেমোক্রেসি কালচারটা কিন্তু 100 বছরের ইতিহাস। ধরেন আপনার আমরা যদি ওয়েস্টের কান্ট্রিগুলো দেখি, আমরা যে আজকে উদাহরণ দিই ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, প্রত্যেকটা কান্ট্রির আপনি ইতিহাসগুলো দেখেন না, ফ্রান্সে 5টা রিভলিউশন হয়েছে, কেন রিভলিউশন হয়েছে? এবং এই 5টা রিভলিউশনের কাহিনী, প্রত্যেকটা কাহিনী দেখেন, প্রত্যেকটা কাহিনী স্বাতন্ত্রিক। আপনি দেখেন একবার রাজতান্ত্রিক, একবার স্বৈরতান্ত্রিক, একবার মিলিটারি শাসন, একবার গণতন্ত্র, কোনোটা কিন্তু সাস্টেনেবল করে নাই। এই একটা চড়াই উত্তরের মধ্যে দিয়ে গেছে। এখন আমাদের যারা মনে করে একটা আমরা ইউফোরিক ফ্যান্টাসি জগতে আছি, যে আমাদের মনে করছে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, একটা সংস্কার করে ফেললাম, আর একটা গভর্নমেন্ট চলে আসলো, সব ওকে, অ্যাবসলিউটলি রং। দেখুন আপনি ইভেন আমাদের সামনে যে আরও অনেক ক্রাইসিস আছে, ক্রাইসিসগুলো কিন্তু বলে না। ধরেন আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানটাকে তুলনা করা হয় আরব স্প্রিংয়ের সাথে, রাইট, জেসমিন বিপ্লব। এখন আরব স্প্রিংয়ের 4টা কান্ট্রি আপনি দেখেন, তিউনিসিয়া, তারপর হচ্ছে মিশর, তারপর হচ্ছে ইয়েমেন, তারপর হচ্ছে সিরিয়া। আমি 4টা উদাহরণ দিচ্ছি। ধরেন তিউনিসিয়াতে 11 সালে যখন বিপ্লবটা হলো, 14 সালে তারা একটা নতুন সংবিধান রচনা করেছে, 15 সালে সেটা হচ্ছে আপনার নোবেল পুরস্কার পেয়েছে, তার পরবর্তী সময় এখন আবার তাই পুরোনো দিনে ব্যাকফায়ার করেছে। তারপর আপনি দেখেন সিসি, 13 সালে সিসি ক্ষমতা নিয়েছে আপনার মিশরে, এখন পর্যন্ত সিসির সেই মিলিটারি শাসন চলতেছে। তারপরে ইয়েমেনে দেখেন প্রক্সি যুদ্ধ চলতেছে সৌদি আর ইরানের। তারপর আপনি সিরিয়াতে দেখেন নানা ধরনের সশস্ত্র বাহিনী উদ্যোগ, এখন কোনো সরকারের কোনো কন্ট্রোল নাই। এখন আমাদের কিন্তু সামনের দিনে কিন্তু ইলেকশন হয়ে গেলে, আমি কখনোই মনে করি না ইলেকশন হয়ে গেলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমি এটা বিলিভ করি ইলেকশন হয়ে গেলে আমাদের ডেমোক্রেটিক স্টোরের পথে ফার্স্ট ধাপ আমরা অ্যাচিভ করতে পারবো। কারণ হচ্ছে কি আপনার প্রাতিষ্ঠানিক প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যদি আপনি ক্যাপেবল না করেন, প্রত্যেকটা যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট না করেন, এবং প্রত্যেকটাকে সক্ষম, আমাকে একটু সময় দেন, যদি সবাইকে সক্ষম না করেন, তাহলে হচ্ছে কি ধরেন আপনার এই জিনিসগুলোকে সাস্টেনেবল হবে না। আমি আরেকটা উদাহরণ আপনাকে দিই। ধরেন আপনার যে এই যে ঐক্যমত কমিশন গঠন করলেন, একটা ইন্টারেস্টিং বিষয়, ঐক্যমত কমিশনের যে মানে ওদের যে মেয়াদ শেষ হলো, তখন যিনি চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস, তিনি তার একটা ফেসবুক পেজে তিনি সবাইকে ধন্যবাদ জানাইছেন। এখন তিনি ধন্যবাদটা কাকে জানাইছেন? কারণ এটার প্রধান তো উনি। আপনি দেখেন উনি আবার বলছে যে সকল রাজনৈতিক দলকে আমি একমত এনেছি, তারা একটা সংস্কৃতি করেছে, জন্য তাদেরকে আমি জানাইছি। মানে হাউ ফানি দিট ইজ। দেখেন আপনি দেখেন এখানে কারা আসছে, এখানে আসছে এনসিবি আসছে, বিএনপি আসছে, জামাত আসছে, আর ভাই সব তো ফেসিবাদ বিরোধী ঐক্য। ধরেন আপনি, আমি আওয়ামী লীগের ব্যাপারে আমার কোনো সিম্পিতি নেই, আমি আগে এটা ক্লিয়ার করে নিলাম। ধরেন আপনি আওয়ামী লীগের আপনি হাসিনা 1400 মার্ডারের জন্য 1400 পাতার ফাঁসি হবে, আওয়ামী লীগের সকল রেসপন্সারের ফাঁসি হবে, সকল সর্বোচ্চ বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের যে 20% 25% ভোট আছে, এই ভোটারদেরকে আপনি এই ন্যাশনাল কনসেন্সাসে আপনি কি ইনভাইট করছেন? আপনি করেন তো না। ওরা আসুক না আসুক এটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনি ওদেরকে আহ্বান করছেন জনগণকে। কারণ হচ্ছে কি আপনি যে নতুন সংবিধানের কথা বলতেছেন, সংস্কার বলতেছেন, এটা কোনো পলিটিক্যাল পার্টির জন্য না, যে ক্ষমতা আসবে তার জন্য না, এটা জাতির কনসাসনেসের জন্য, পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল কালচারের জন্য, সবার জন্য। কিন্তু আপনি তাদেরকে তো ইনভাইট করেন নাই। এখন যে আপনার এই যে লাস্ট মোমেন্টে এসে যে দোলাচালগুলো চলতেছে, সাইন করবো না, তারপরে গণভোট হবে না, সংবিধান বদলাবো, লিখবো, ওই উনি আবার এটাকে বিপ্লব বলতেছে। কোনোভাবে এটা বিপ্লব না। আমি 100 বার আপনার সাথে ডিবেট করতে পারবো, আজকে টাইম নেই। তো যাই হোক, এখন হচ্ছে কি ধরেন এই বিপ্লবী সরকার হয়নি, এটা আপনি বিপ্লব বলছেন, বিপ্লব না, বিপ্লবী সরকার হওয়ার প্রশ্নই আসে না। আমরা ভোটে থাকি। আচ্ছা, এখন হচ্ছে ধরেন এই যে তাহলে এই জিনিসটা সাস্টেনেবল হচ্ছে না। এখন তাহলে এই জিনিস যদি সাস্টেনেবল না হয়, এই তরুণরা যে প্রাণ দিল, প্রাণ তো বুড়েরা দেয় নাই, তরুণরাই তো প্রাণ দিছে। এখন হচ্ছে তাহলে এই তরুণের আত্মত্যাগটা কোথায়? আমি প্রশ্ন করতে চাই রাষ্ট্রকে, জাতিকে, যারা ঐক্যমত কমিশন তাদেরকে প্রশ্ন করতে চাই, কোথায়? ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, আর তো জবাব দিবে না। জবাব দিবে না। তাহলে ঐক্যমত কমিশন যে এই যে পেশাটা লাগাই গেল, তাহলে এটা জবাব দিবে কে? এই যে সংবিধান দিয়ে আপনি যে সাংঘর্ষিক জিনিসগুলো রেখে গেলেন, আজকে তো আপনি লিগ্যাল বিষয় আসলে তো টাইম লেন্দি হয়ে যাবে, শর্ট শেষ করি। এখন যে ভোট কারা দিবে, ধরেন আপনি একটা জিনিসকে ছুঁড়ে ফেলতে পারেন না, এই যে ছাত্রলীগের ভোট, এটা কোথায় যাবে? এটা তো ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। আমরা এই যে জাকসু দেখি নাই, এটা তো ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। তো আপনার এটা ম্যাটার করে না। কারণ হচ্ছে কি ধরুন আগামী ইলেকশনে এখনও কিন্তু আমাদের মধ্যে এই মাইন্ডসেট একটা রয়ে গেছে
যে আমার বাপ বিএনপি করে, আমার বাবা জামাত করে, ঠিক আছে আমি তারে ভোট দিব। এখনো সে আমাদের পলিটিক্যাল কনসিয়াসনেস গ্রোথ না ওই লেভেলে পর্যন্ত পৌঁছায়। সুতরাং তরুণরা যে আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টরটা হয়ে যাবে এটাতে আমি বিলিভ করি না, এবং রাষ্ট্র যে সব এটাতে ঠিক হয়ে যাবে সেটা আমি বিলিভ করি। ডাক্তার জাহিদুল বারী, নির্বাচনী জোট হচ্ছে কার সাথে? এনসিপির। আসলে নির্বাচন তো একটি চলমান প্রক্রিয়া, মানে একটি দিনে অনুষ্ঠিত হয়, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের আগে একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো এই প্রক্রিয়া আমার মনে হয় অফিসিয়ালি বাংলাদেশে শুরু হয়েছে, এটি একটি ভালো দিক। জোট কার সাথে হচ্ছে এটিও প্রশ্ন সাপেক্ষ, সময় সাপেক্ষ। আর আরেকটি প্রশ্ন হচ্ছে জোট আদৌ হবে কিনা। আমরা দেখেছি যেই সব আসনে এনসিপির বড় বড় নেতারা আছেন সম্ভাব্য করতে পারেন, সেই সব জায়গায় বিএনপি তাদের প্রার্থী দেয়নি। এটি দু একটা জায়গায় এরকম আছে, তবে এটি ওই দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। কেননা বিএনপি কেন দেয় নাই এইটার জবাবদিহিতা করবে বিএনপি। আর আমাদের বিষয়টা হচ্ছে যে এনসিপি কিন্তু আমরা এখনও কোনো ডিক্লেয়ার করি নাই, কোনো ডিক্লারেশন দেই নাই যে আমরা কোনো জোটে যাচ্ছি অথবা আমরা এককভাবে নির্বাচন করছি। অল আন্ডার প্রসিডিউর, আমরা এখনও আলোচনার মধ্যে রয়েছি। আমি এর আগেও বলেছি যে বিপ্লবের মাধ্যমে গঠিত বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। সুতরাং এখানে এনসিপির একটি বড় দায়বদ্ধতা রয়েছে। আমি এনসিপির একজন শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে আমি বলতে চাই যে এনসিপিকে এই দায়িত্ব নিয়েই রাজনীতি করতে হবে, এবং এনসিপির প্রতিটি নেতৃত্বই কিন্তু এই দায়িত্ব কাঁধে নিয়েই রাজনীতি করে আসছে। আমরা দেশের প্রতি দায়বদ্ধ, আমরা বিপ্লবের প্রতি দায়বদ্ধ, আমরা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধ। সুতরাং আমরা জোটবদ্ধ রাজনীতি হোক বা অন্য কোনো প্রক্রিয়ায় নির্বাচন হোক অথবা এককভাবে নির্বাচন হোক, আমরা কিন্তু আমাদের চিন্তাকেই কিন্তু প্রাধান্য দিয়ে এবং বিপ্লবকে প্রাধান্য দিয়ে এবং বিপ্লব পরবর্তীতে একটি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ গঠন, যে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, যে বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের অঙ্গুলি হেলনে চলবে না, এরকম একটি বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নির্বাচনকে কিন্তু আমরা নিচ্ছি এবং নিব। তো এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যদি এককভাবে নির্বাচন করি সেটিও কিন্তু বাংলাদেশের স্বার্থেই করব, এবং যদি কোনো জোট গঠন করতে হয় নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে সেটিও কিন্তু বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেই করব। এক্ষেত্রে আমি আপনাকে একটু অ্যাসিওর করতে চাই যে যারা বিগত এই 24-এর বিপ্লবের পরে যারা বিগত দিনগুলোতে আওয়ামী কায়দায় চাঁদাবাজি করেছে, ফ্যাসিবাদকে পুনর্বাসন করার একটা আপ্রাণ প্রচেষ্টা যারা চালাচ্ছে, যারা ধর্ষণ করছে, যারা খুন করছে, যারা টেন্ডারবাজি করছে, যারা মানে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার নতুন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, এই সকল ব্যক্তি বা দল তাদেরকে দিয়ে তাদের সাথে গিয়ে জোট করে রাজনীতি করে আমরা এনসিপির রাজনীতিকে নষ্ট করতে চাই না বলে এখনো পর্যন্ত আমাদের অবজারভেশন। ধন্যবাদ আপনাকে। অশোক ধর, আপনাকে দিয়ে শেষ করব, কাকে ভোট দেবে? আমারও ধন্যবাদ সকলকে। আসলে তরুণরা কাকে ভোট দেবে এটা খুবই প্রশ্নবোধক টপিকস, এটা নির্বাচনের পরবর্তী অংশে বোঝা যাবে। তবে মানুষ পরিবর্তনের আশা করে, এটা বাস্তব। তো আমাদের দেশে ভোটের রাজনীতি দেখা গেছে ভিন্ন খাতে হয়, জাতীয় রাজনীতির প্রভাব পড়ে ভিন্নভাবে। তো আমরা আশা করি অবশ্যই যারা যে দল আসুক না কেন সৎ, এবং তারা যে বলতেছে রাজনীতি মানে কি, রাজনীতিগুলো মানুষের কল্যাণ, কমিটমেন্ট আমি দেশের প্রতি, মাটির প্রতি, সেই কমিটমেন্ট নেতা যদি থাকে যারা ভোট দেবে, আর যদি না থাকে তারা যারা ভোট দেবে না তারাও কিন্তু পরিবর্তন আশা করে। আমাদের এম এ রশিদ সাহেব ভালো করে জানে ইউরোপ কান্ট্রিতে মনে 40 থেকে 50% ভোটার ভোট কেন্দ্রে কিন্তু যায় না, তারা কিন্তু সমস্ত গণতান্ত্রিক অধিকার তারা কিন্তু পায়। কিন্তু তো আমাদের সে পরিবর্তন আসলে এখানে অনেক কথা, আমরা দেশপ্রেমিক নেতা, দেশপ্রেমিক মানুষ যদি তারা পুরো যদি না তৈরি হয় সেটাকে আমরা কতটুকু দেখতে পাই একটা রাজনীতিবিদের যদি সততা, ন্যায় নীতি, তাদের মানব প্রেম, মানুষের প্রতি প্রেম, এটা যদি না থাকে তাহলে তো ভোট কেউ না কেউ তো পাবে, কেউ নির্বাচন। কিন্তু একটা সম্ভব আপনার 111-কে আমরা কিন্তু আনি নেই, এদেশের 111-কে যদি রাজনীতিবিদেরা যদি আহরণ করতে পারতো তাহলে 24-এ এই ঘটনা কিন্তু 5ই আগস্টের যে করুণ কাহিনী, এটাকে যদি রাজনীতিবিদেরা যদি ফলো না করে
তারা আত্মস্থ না করে তারা ভবিষ্যতে পরিচালিত না হয়, তাহলে পরবর্তীতে আরেকটা বিস্ফোরণ হয়তো এটা 34 বছর পরে হয়েছে, আবার এটা 37 বছর পরে হবে, কিন্তু এই রাজনীতিবিদেরা এটাকে ধারণ করতে হবে। এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি রাজনীতিবিদদের উপর। সুতরাং মূল কথা একটাই, যদি গণতন্ত্রের রাষ্ট্রের ভিত তৈরি যদি তারা যদি না করতে পারে, আমরা ইউরোপ কান্ট্রির দিকে না গেলাম, ওরা ওয়েলফেয়ার কান্ট্রিতে পরিণত করছে, আমরা মালয়েশিয়াকে ফলো করলে হতো, টার্কিকে ফলো করলো। মালয়েশিয়া আমি গত জুনে গিয়েছিলাম, আমাদের বাঙালি অনেকের সাথে আমি কথাবার্তা বলেছি, দাদা যে আমরা যে কোন দিন ভোট হয় আমরা জানি না, আপনার গণতান্ত্রিক রাষ্ট্র হলে তো এত প্রেস ক্লাবের সামনে, এবং এখন কিন্তু মানববন্ধন কিন্তু গ্রাম অঞ্চলে হয়। আমি সম্প্রতি আমার 14 গ্রামে গিয়েছিলাম, গ্রামের একটা স্কুলের সামনে মানববন্ধন হচ্ছে, গ্রামে গঞ্জে এই আন্দোলন ছড়ায় পড়বে, মানুষ সচেতন হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র যদি ভিত ওই সত্যিকারী গণতন্ত্র রাষ্ট্র যদি নিশ্চয়তা বিধান করে, তাহলে এই আন্দোলনগুলো আর কখনো মাঠে আমরা শেষ করব। ধন্যবাদ সবাইকে। আবার ডাক্তার জাহিদুল বারী আপনাকে ধন্যবাদ, ডাক্তার রাকিব আল হাসান আপনাকে ধন্যবাদ, অধ্যাপক এম এ রশিদ ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বিষয় আলোচনা হলো। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।